মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান হাসানুল হক ইনুকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানির পর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 20 জুলাই রাত 8:30টার দিকে মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুজন। এই ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। বিষয়গুলো মাথায় নিয়ে বা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব করায় তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে, এবং আমি 14 দলের সমন্বয়কের মধ্যে অন্যতম একজন ছিলাম, সেই কারণে শুধু হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। দেশের মানচিত্রের ঠিকানা যেখানেই হোক সবার পরিচয় বাংলাদেশি, এই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সুবিধা নিতে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত। মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে তারেক রহমান বলেন, রাজনীতিতে যারা ধর্মবর্ণের বিভক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই প্রতিহত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত প্রধান জানান, তার দল গত 17 বছর বিরোধী দলে ছিল, এখনও আছে, তাই সময় এখন আত্মতুষ্টির নয়। তৃণমূল নেতাকর্মীদের সংকটকালে দলের পাশে থাকার আহ্বান জানান তিনি। মানুষের ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। এ মাসের মাঝামাঝি ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনা হতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ নানা বিষয়ে। তবে ওয়াশিংটনের কাছ থেকে অর্থনীতিতে সহযোগিতা পাওয়ার আশা করছে ঢাকা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। মে মাসে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 3.5 মাসের মাথায় তিনি আবার সফরে আসছেন। মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেটন নেইম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে এটি হবে মার্কিন কোনো প্রতিনিধি দলের প্রথম বৈঠক। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থা দিয়ে আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। কারণ ডক্টর সালেউদ্দিনের সাথেও তার একটা কলম থাকবে। যদি স্ট্রেট বলি, আমরা কি টাকা চাইছি যুক্তরাষ্ট্রের কাছে, আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা তার জন্য সহযোগিতা চাইছি কি? সহযোগিতা অবশ্যই চাইছি, কিন্তু কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হতেই পারে, তবে মার্কিন ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন তিনি। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকেই আমরা এগোবো। সেক্ষেত্রে আমাদের অ্যাচিভেবল যেগুলি আছে সেগুলি দেখতে হবে। আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা, তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। মার্কিন প্রতিনিধিরা ফিরে যাবার পর 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের 79তম অধিবেশনে যোগ দেবেন তিনি। ইউএন যাওয়ার পরে কোনটা কলন হবে এটা আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং আউট। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব বন্ধের দাবি জানানো হয়েছে সম্পাদকদের পক্ষ থেকে। একই সঙ্গে তারা মত প্রকাশের বিরোধী সব কালা কানুন বাতিলের দাবি করেন। মঙ্গলবার সকালে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে 20 জন সম্পাদকের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় 20 পত্রিকার সম্পাদকেরা আমন্ত্রিত হয়ে যান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। প্রায় 1.5 ঘন্টা চলা বৈঠক শেষে বের হয়ে আসেন সম্পাদকেরা।
বৈঠকের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সম্পাদকেরা সমর্থন জানিয়েছে বলে জানান তিনি। বলেন, সাংবাদিকতা ও মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলে সম্পাদকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হত্যা মামলা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পরিবেশ তৈরির দাবি জানানো হয় সম্পাদকদের পক্ষ থেকে। বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করে স্বচ্ছতা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে বলে জানান মাহফুজ আনাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনের শাসন থাকলে শেখ হাসিনা হেরে যেতেন। বিএনপিকে দমিয়ে রাখতে যুবলীগ, ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়ে বিএনপির বিরুদ্ধে কাজে লাগিয়েছেন বলে মন্তব্য দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়ায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর লোকটা যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। তাই তিনি যুবলীগ, ছাত্রলীগ থেকে বেছে বেছে পুলিশ তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। এইটা হচ্ছে একটা নরকের শাসন ছিল, দোজকের শাসন। শেখ হাসিনার ছিল দোজকের শাসন। এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয় সেই কাজ আমাদের করতে হবে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যারা পোশাক কারখানাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। বহিরাগত হামলাকারীদেরও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে সচিবালয়ে এই কথা জানান তিনি। উল্লেখ করেন, আইন অনুযায়ী শ্রমিকদের সব ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে। কিছু জায়গায় শ্রমিক অসন্তোষ আসে, সরকার তাদের ন্যায়সম্মত দাবি পূরণের বিষয়ে কাজ করছে। তিনি আরও জানান, শ্রমিকরা যেন খুব দ্রুত বকেয়া বেতন পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প উৎপাদন বাড়াতে হবে। এই সরকার শ্রমিকদের ন্যায্য এবং আইনসঙ্গত সকল দাবি আদায়, দাবি পূরণে শ্রমিকদের পক্ষ থেকে কাজ করতে বদ্ধপরিকর। 2023 সালে মজুরি আন্দোলনে শ্রমিকদেরকে নিপীড়নমূলক এবং মিথ্যা যেসব মামলা দেওয়া হয়েছিল সেসব মামলাগুলো তুলে নেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হচ্ছে। সেই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তুলে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তাদের জিম্মি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে দাবি আদায় ও শ্রমিক বিক্ষোভ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঔষধ শিল্প সমিতির নেতারা। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে যে কোনো দাবির সমাধান হতে পারে বলেও উল্লেখ করেন কোম্পানি মালিকরা। গত 2 সপ্তাহ ধরে ইন্ডাস্ট্রিগুলোতে যে শ্রমিক বিক্ষোভ চলছে, এভাবে চললে কোম্পানিগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে, দেশে সংকট দেখা দেবে ঔষধের। মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ঔষধ শিল্প মালিকরা। জানান, এক দাবি মেনে নেয়ার পরদিন নতুন দাবি নিয়ে আসছে শ্রমিকরা। সকাল থেকে আলাপ করেছি, আলাপ করার পরে তারা মেনে নিয়েছে, মেনে নিয়ে বাইরে যাওয়ার পরে অন্যরা আর মানে না, তখন হয়ে গেল যে না, আমাদের আজকেই মানতে হবে। দীর্ঘদিন শ্রমিকরা সুনামের সাথে কাজ করে গেলেও হঠাৎ কী কারণে কাদের ইন্ধনে নিত্য নতুন অযৌক্তিক দাবি নিয়ে আসছে তাও বোধগম্য নয় বলে উল্লেখ করেন সমিতির সভাপতি। কর্মকর্তাদের জিম্মি করে ভাঙচুর করে দাবি আদায় কতটা ন্যায়সঙ্গত সে প্রশ্নও রাখেন তিনি। কোনোভাবেই তাদের কোনো দাবি মানানো যাচ্ছে না কেন, মানলেও তারা আবার ফেরত এসে এটা করছে কেন। তৃতীয় হলো,
এরা এরকমভাবে জিম্মি করে রাখতে পারে কিনা, এটিকে দেশের আইনে চলে কি চলে না। দেশের চাহিদার ৯৮% ঔষধ উৎপাদনকারী এ শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার কোনো সুদূর প্রসারী চক্রান্ত কিনা এমন প্রশ্নও রাখেন শিল্প সমিতির নেতারা। ১৯টা ফার্মাসিউটিক্যাল বন্ধ হচ্ছে, আর যেগুলি চালু রয়েছে সেগুলিও আতঙ্কের মধ্যে এখন চলছে, আবার বন্ধ করে আবার চলছে, এরকম অবস্থায়। এবং যদি এর ফলে ওষুধ শিল্পর যে হুমকি এবং যে সমস্ত ফ্যাক্টরি হুমকির মুখে রয়েছে, যার সামান্যতম ক্ষতি হলেও আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হবে জাতি হিসাবে। ঘেরাও ও ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আহ্বান জানান ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসালম গ্রুপের মালিকানাধীন 4 ব্যাংক এবং পদ্মা ব্যাংকে জমা রাখা প্রায় 1100 কোটি টাকা ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংকে আমানত রেখে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কারিশারায় ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এসালম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় প্রায় 926 কোটি টাকার আমানত রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা ব্যাংকে 179 কোটি টাকা। আমানতের মেয়াদ পূর্ণ হলেও সুদ দিচ্ছে না পদ্মা ব্যাংক। অন্যদিকে এসালমের ব্যাংকগুলো থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রায় 1100 কোটি টাকা নিয়ে বিপাকে বন্দর কর্তৃপক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিশাল অঙ্কের টাকা রাখতে ব্যাংক বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না। এর পেছনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। শুধুমাত্র কি কারো নির্দেশে আঙ্গুলি হেলনে করেছে, নেপথ্যে কোনো ইশারায় করেছে, নাকি নিজেরও সেভাবে লাভবান হয়ে করেছে, এটাই হচ্ছে তদন্ত করার বিষয়। কিছু ভালো ব্যাংকের প্রতি মানুষের এখন আস্থা অনেক অনেক বেশি আছে অন্য ব্যাংকগুলোর তুলনায়। সুতরাং এখানে আস্থার একটা ব্যাপার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওদের কোনো গাফিলতি ছিল কিনা, ওদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, বা কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগসাধক ছিল কিনা, সেটা খতিয়ে দেখা দরকার। এদিকে নগদ অর্থ না পাওয়ায় গত সপ্তাহ থেকে এসালম সংশ্লিষ্ট 9টি ব্যাংকের পে অর্ডার চেক গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। আমানত রাখার বিষয়ে সরকারি নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের একটা নির্দেশনা ছিল এই সকল সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে স্থায়ী আমানত সেটা 50% সরকারি ব্যাংক এবং 50% বেসরকারি ব্যাংকে রাখা যাবে। সেই হিসাবে আমাদের আমানতের 50% আমরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করতাম। টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ উদ্ধার করা যাবে সেটি এখনও পরিষ্কার নয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ, কিন্তু গ্যাস সংকটে বাণিজ্যিক উৎপাদন পেছাতে হচ্ছে আরও 2 বছর। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল প্রকট, ফলে গ্রাহকদের গুনতে হয়েছে বাড়তি মূল্য। 2018 সালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়। ব্যয় ধরা হয় প্রায় 8.5 কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অধীনে প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। পরে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ে। এখন পর্যন্ত ভৌত কাজ 82% শেষ। চলতি বছরই বাকি কাজ শেষ হবে, কিন্তু গ্যাসের অভাবে বাণিজ্যিক উৎপাদন পিছিয়েছে জানুয়ারি 2027 পর্যন্ত। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। একটা এফএসআরইউ ওই যে বললাম তো আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না। আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটা করতেও 2-3 বছর লাগবে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ সবচেয়ে কম, কিন্তু গ্যাসের অভাবে 12,000 মেগাওয়াট সক্ষমতার প্রায় অর্ধেকই ব্যবহার হয় না বলে মত বিশেষজ্ঞদের। এতে তরল জ্বালানি ও কয়লা বিদ্যুতের বাড়তি খরচের চাপ পড়ে গ্রাহকের ওপর। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যে আগ্রহ এবং যে কর্মযজ্ঞ চালিয়েছি, গ্যাস সরবরাহের ক্ষেত্রে সেই কর্মযজ্ঞ আমরা চালাইনি। এর একটা কারণ হতে পারে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে আমরা যারা ইনভলভ থাকে
সেখানে অর্থের যোগান এবং অর্থের দেনা পাওনার ব্যাপার আছে, উৎসাহটা সেখানে বেশি থাকে। ফলে এর বোঝাটা গ্রাহককে নিতে হচ্ছে। সাশ্রয়ী বিদ্যুৎ গ্রাহক পাচ্ছে না। রূপসা বিদ্যুৎ কেন্দ্রে দেয়া এডিবির 4,500 কোটি টাকার ঋণ 25 বছরে শোধ করতে হবে। উৎপাদন পিছিয়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে 3 বছর সময় পেছানোর আবেদন করা হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশকে খুশি করতেই দেশের খনিজ সম্পদকে কেন্দ্র করে একের পর এক বিভিন্ন ক্ষতিকর প্রকল্প হাতে নিয়েছে বিভিন্ন সরকার। এমনটাই মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণ সভায় তিনি কথা বলেন। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রয়াত প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর স্মৃতিচারণে এই নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তব্যে আনু মোহাম্মদ বলেন, দেশের পরিবেশ রক্ষায় একের পর এক আন্দোলন হলেও কোনো সরকার নিজের স্বার্থে তা আমলে নেয়নি। এদিকে নির্বাচিত সরকার আসলে তাদের সংবিধানের পরিবর্তনের আহ্বান জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শেখ মোহাম্মদ শহীদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভ্যাট ও কাস্টমস ক্যাডারে বড় রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দপ্তর বদল করা হয়েছে 19 কমিশনারের। মঙ্গলবার সন্ধ্যায় এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে। বোর্ড কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মাঠে প্রশাসনে গতি, রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এসব পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তারা। ঢাকা কাস্টমসের কমিশনারকে সরিয়ে ভ্যাট ট্রেনিং একাডেমিতে পাঠানো হয়েছে। তার সময়ে এয়ারপোর্টের সুরক্ষিত গুদাম থেকে প্রায় 61 কেজি স্বর্ণ লোপাট হয়। আব্দুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান পদে আসার পর এটি সবচেয়ে বড় রদবদল। বন্যায় এখনো পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, নিহতদের মধ্যে পুরুষ 45 জন, নারী 7 জন এবং শিশু 19 জন। মৃতদের মধ্যে কুমিল্লায় 19, ফেনীতে 28, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 11, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন 1 জন। মন্ত্রণালয় বলছে, বন্যাক্রান্ত 11 জেলার 68টি উপজেলায় এখনও 5,82,115টি পরিবার পানিবন্দী। আর আশ্রয় কেন্দ্রগুলোতে 2,85,996 জন আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে 4,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। অনেকে ত্রাণটা রাস্তার পাশে যতটুকু তাদের পক্ষে গম্য ওই সমস্ত জায়গায় দিয়ে চলে আসছে। এক একজনে এরকম 3 বা 4 বার করে ত্রাণ পেয়েছে রাস্তার পাশে। হয়তো অনেক দুর্গম রিমোট এলাকা যেখানে সত্যিকারের ত্রাণ যাওয়ার কথা, সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তো এই সমস্ত জায়গাগুলো আমরা মিটিগেট করেছি এই সরকারি প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর প্রচেষ্টায়। এ বিষয়ে আরও জানাতে পারেন নোয়াখালী ও ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, সরকারি তথ্য মতে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানানো হয়েছে? ক্ষয়ক্ষতি এবং নিহতের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? সরকারি তথ্য অনুযায়ী নোয়াখালীতে এখনও গতকাল যেই তথ্য সর্বশেষ ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এখনও 17 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে নোয়াখালীতে এবং 2 লক্ষ মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং বাড়িঘরগুলোর অবস্থা নাজুক হওয়ার কারণে তার মানে বুঝে যাচ্ছে যে অসংখ্য মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারেনি। এদিকে আমরা সরেজমিনে যেটি দেখেছি, যেসব মানুষ মাঝে মাঝে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে যাচ্ছেন, গিয়ে বাড়িঘরের অবস্থা দেখছেন, তারা আসলে হতাশায় ভেঙে পড়ছেন। ক্রমেই তাদের ক্ষতচিহ্নতা তাদের চোখের সামনে আসছে এবং তাদের দুর্ভোগ, কান্না, আহাজারি আরও বাড়ছে। কেননা প্রতিনিয়তই
আসলে বাড়িঘরগুলো ভেঙে পড়ছে, ধসে পড়ছে। বাড়ির ভেতরে এবং বাইরে যখন পানি ছিল তখন এক অবস্থা, যখন বাইরের পানিটা নেমে যাচ্ছে তখনই কিন্তু আসলে কাঁচা যেই ঘরগুলো বিশেষ করে সেগুলো একের পর এক ধসে পড়ছে। অনেকগুলো ইতিমধ্যে ধসে পড়েও গেছে এবং প্রতিটি ঘরে আসলে যত আসবাবপত্র ছিল, যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। ফলে এইগুলো মেরামত করা এবং এরপর এসব ঘরে থাকা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ একদিকে তাদের খাওয়ার জোগাড় করা, অন্যদিকে ঘর মেরামত করা অনেক দুরূহ ব্যাপার। আরও বড় বিষয় হচ্ছে যে কর্মহীন হয়ে পড়েছে গত 20 দিন থেকে মানুষগুলো। তো দুশ্চিন্তা ভর করেছে সবার মধ্যে, তারা কিভাবে কি করবে আসলে কোনো কিছুই কুলিয়ে উঠতে পারছে না। তবে এ বিষয়ে গতকাল অক্সফাম নামে একটি প্রতিষ্ঠান রাজধানীতে তাদের যে প্রতিবেদন দিয়েছে, তারা বলেছে যে নোয়াখালী এবং ফেনী অঞ্চলে স্মরণকালের সবচাইতে ভয়াবহ এই বন্যায় প্রায় 90% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 48% বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সেটি বলেছে। এবং একই সাথে ওই প্রতিবেদন অক্সফামের বলা হয়েছে যে এই দুই জেলার, বিশেষ করে নোয়াখালী জেলার পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির যেই ব্যবস্থা সেটি পুরোপুরি ভেঙে গেছে এবং এখানে যার কারণে ডায়রিয়া পরিস্থিতি দেখা দিয়েছে এবং এটি মহামারী আকারে দেখা দিতে পারে বলে শঙ্কা করা হয়েছে। এবং এই প্রতিবেদনের বাস্তবতাও আমরা মাঠ পর্যায়ে পেয়েছি। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যত হাসপাতাল রয়েছে প্রত্যেকটিতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে, ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের। এবং এতই ভয়াবহ অবস্থা যে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে না পেরে মেঝেতেও রোগীদেরকে রাখা হচ্ছে এবং নতুন করে ওয়ার্ড করা হয়েছে, নির্মাণাধীন ভবনেও ওয়ার্ড করা হয়েছে, সেখানেও রোগীদেরকে রাখা হচ্ছে যেখানে ফ্যান নেই, কোনো রকম কিছুই নেই এবং মেঝেতেও। নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে ফেনীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নোয়াখালীর পাশাপাশি ফেনীতে স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, 28 জন মৃত্যুর খবরও এই পর্যন্ত পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আর কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, আমি গতকাল ফেনীর সোনাগাজী অঞ্চলে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো বাড়ি খুব বিধ্বস্ত অবস্থায় আছে। এছাড়াও ছাগলাইয়া, পরশুরাম, ফুলগাজী প্রত্যেকটি অঞ্চলে আসলে এখন তাদের ক্ষত চিহ্ন তৈরি হয়েছে। আসলে প্রত্যেকটি মানুষ এখন আসলে তারা ঘরে ফিরতে শুরু করলেও তারা যে বসবাস করবে সেই উপযোগী বাসস্থান তাদের নেই। তাদের যেই শৌচাগারের অবস্থাও খুব খারাপ। এখন এই যে বন্যা পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হলো সেটির সবচেয়ে বেশি ডায়রিয়া জনিত মানুষ। এখন ফেনী সদর হাসপাতালে যথেষ্ট পরিমাণে মানুষের চাপ রয়েছে। তাদেরকে আসলে ব্যাড সংকুলন না হওয়ার কারণে বিভিন্ন গাছতলায়, সড়কের উপরে গাছের সাথে স্যালাইন বেঁধে তাদেরকে স্যালাইন নেওয়া হয়েছে। 8 গুণ তার ধারণ ক্ষমতার 8 গুণ এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি সবচেয়ে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে সাপে কাটাকুটি। গত 24 ঘন্টায় এই সদর হাসপাতালে প্রায় 14 জনের বেশি সাপে কাটাকুটি এসছেন। তাদেরকে আসলে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এগুলো আসলে বিষাক্ত করে সাপের না, সর্বদিক থেকে আসলে ভঙ্গুর হয়ে গেছে এই চরমকালের ভয় বন্যা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর শুনছিলেন সহকর্মীদের কাছে। এদিকে এবারের বন্যায় লক্ষ্মীপুর ও কুমিল্লায় প্রায় 38,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিটামাটি আর সহায় সম্বল হারিয়ে দিশেহারা বানভাসী এলাকার মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। বন্যার কারণে গত 2 সপ্তাহ ধরে রোজগার নেই লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা জহির উদ্দিনের। স্ত্রী 4 সন্তান নিয়ে অর্ধাহার অনাহারে দিন কাটছে তার। এর মধ্যে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। পানিতে বুক দিছি আমরা, মাছার উপর মাছা দিয়ে আমরা থাকতেছি, কিন্তু আমাদের খাটগুলা সবকিছু নষ্ট হয়ে গেছে। আমাদের ঘর দুয়ার সবকিছু ভাঙিচুরি পড়ে গেছে। পানি কমলেও কমেনি দুর্ভোগ। জেলার 5 উপজেলা ও 4 পৌরসভার 18,000 ঘর নষ্ট হয়েছে। মাথা গোজার ঠাঁই হারিয়েছে অন্তত 5,000 পরিবার। কিছু ভাঙে গেছে, এরপরে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করবো এটার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ফাঁকা কাঁচা ঘরগুলো সব ভাঙি গেছে। সামনের দিনগুলো কেমনে চলবো। গত 22 আগস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের 3টি ঘর। 2 মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন।
মতন ঘরে নাই বাবা, আমি কি আমার দিনটা ঘর নষ্ট হয়েছে। শুধু বুড়িচং উপজেলাতেই 20,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে ঘর নির্মাণের দাবি গ্রামবাসীর। ঘর গেছে আর আরেক বিটার খাট মাঠ ঘর টর যত দেখছি হান্ডি ভাতিল আছিল, কোনো কিছু নেই। এখনো আমাদের বাড়ির কাছে অনেক স্রোত, ওই স্রোতের কারণে আমাদের রাস্তাটা এখনো ভাঙতেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তালিকা তৈরি করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সরকার এবং দাতা সংস্থা, সরকারিভাবে এবং দাতা সংস্থা বা বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে, কোন এলাকায় কাজ করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। গত 22 আগস্ট থেকে বন্যায় তলিয়ে আছে বুড়িচং উপজেলার বেশিরভাগ গ্রাম। 7 উপজেলার মধ্যে এই উপজেলাতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গি নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদী গর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটি সহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই ভাঙন বাড়লে নদী গর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়ক সহ কয়েকটি গ্রাম। কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন? প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কি? দেখুন, খাগড়াছড়ি যে পানছড়ি সড়কটি রয়েছে এটি দীর্ঘদিন ধরে এমনিতে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তার মধ্যে এই সাম্প্রতিক যে পাহাড়ি ঢল এবং চেঙ্গি নদীর পানি যে বেড়ে যাওয়ার কারণে যে গিরিফুল এলাকাটিতে কিন্তু আমরা দেখেছি সেখানে বেশ বড় একটা দশা তৈরি হয়েছে। অন্তত 100 থেকে 150 মিটার প্রায় নদীগর্ভে বিলীন হয়েছে। একদম এখানে সড়কের যে কার্পেটিং রয়েছে সেটাও কিন্তু নদীগর্ভে চলে গেছে কিছু অংশ, এবং বাকি বিপরীত দিকে কিন্তু ইট সোলিং করে সেই রাস্তাটি একটু বাড়ানো হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যদি এর মধ্যে ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু সড়কের যে ভাঙা অংশটি রয়েছে সেটা কিন্তু নদীগর্ভে হারিয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। আপনি জানেন এটি একমাত্র খাগড়াছড়ির সাথে পানছড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা। যদি এই ভাঙনটি যদি রোধ করা না যায় সেক্ষেত্রে কিন্তু এই সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিষয়টি আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে কথা বলেছি। সেখানকার নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে সড়কটি মেরামত করার জন্য বিশেষ করে নদীর যে অংশটি ভাঙনের মুখে পড়েছে সেটি কিন্তু একটি প্রকল্প ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চলমান, কিন্তু সেই প্রকল্পের কাজটি কিন্তু এখনো পর্যন্ত দ্রুত শেষ না করার কারণে কিন্তু এই ভাঙন তৈরি হয়েছে। তিনি সড়ক পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে ব্লক এবং একই সাথে এখানে যে জিও ব্যাগ দিয়ে বা এখানে টিউব দিয়ে যাতে ভাঙনটি রোধ করার জন্য তিনি সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করেছেন। এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে আসলে কেন এটা দ্রুত সময়ের মধ্যে এইটি করা হয়নি সেটি আসলে তার জানা নেই। আমরা বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছেন এখানে প্রায় শহর তীর বা তার সংলগ্ন এলাকা যে নদীর তীর রক্ষা যে প্রকল্প চলছে এই জায়গাটিতে তাদের সেই প্রকল্পের আওতাধীন, এবং তারা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামী 12 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই কাজটি শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দারা জানিয়েছে আসলে এর আগেও বেশ কয়েক বছর আগেও কিন্তু এই একই জায়গায় কিন্তু ভাঙন তৈরি হয়েছিল, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা দেরি হওয়ার কারণে কিন্তু মানুষের একটা দুর্ভোগে পড়ার একটা শঙ্কা রয়েছে। তারা দাবি জানিয়েছে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়। পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর ভাঙনের পরিস্থিতি খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এই ছিল সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।